সালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা আতিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর বায়োকেমিস্ট্রি, নীলফামারী মেডিকেল কলেজ। তো এমবিবিএস কারিকুলামের বায়োকেমিস্ট্রির যে সিলেবাস সেটা আমরা 4th কার্ড পড়ছিলাম। আজকে পড়ব আমরা মেজর ইলেকট্রোলাইটস অ্যান্ড দেয়ার হোমিওস্ট্যাসিস। আমরা জানি আমাদের বডিতে অনেক ধরনের ইলেকট্রোলাইটস আছে এবং ইলেকট্রোলাইটস গুলো আমাদের বডি ফ্লুইডের সাথে ডিস্ট্রিবিউটেড থাকে, তাই না? একা একা থাকে না। তো বডি ফ্লুইড আমরা জানি কোথায় কোথায় থাকে, দুইটা জায়গায় মেইনলি। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেলের ভেতরে, আর একটা হচ্ছে সেলের বাইরে বা এক্সট্রা সেলুলার ফ্লুইড, তাই না? তাহলে ইলেকট্রোলাইটস গুলোও এরকম ঠিক এই দুই জায়গাতেই থাকবে, সেলের ভিতরে থাকবে এবং সেলের বাইরেও থাকে। এর মাঝে আমরা আজকে যেটা নিয়ে আলাপ করবো মেইনলি এক্সট্রা সেলুলার ফ্লুইডের ব্যাপার নিয়ে, ঠিক আছে? কারণ এই এক্সট্রা সেলুলার ফ্লুইডটাই হচ্ছে আমাদের বডির যে ইন্টারনাল এনভায়রনমেন্ট এটা মেইনটেইন করে। মেজর ইলেকট্রোলাইটস এর মধ্যে একটা হচ্ছে সোডিয়াম। সোডিয়াম মেইনলি থাকবে এক্সট্রাসেলুলারে, হ্যাঁ। ইন্ট্রাসেলুলার ফ্লুইডে মাত্র 10 মিলিমোলস পার লিটার, আর ইসিএফ এ থাকে 140 মিলিমোল পার লিটার। পটাশিয়াম ইন্ট্রাসেলুলার ফ্লুইডেই মেইনলি থাকে 140 মিলিমোল পার লিটার, এক্সট্রাসেলুলার ফ্লুইডে খুবই কম থাকে, মাত্র 4 মিলিমোলস পার লিটার। কিন্তু এই খুবই সামান্য পটাশিয়ামটাই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটার লেভেল খুবই স্ট্রিক্টলি মেইনটেইন করতে হয়। এছাড়া ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, হ্যাঁ, ফসফেট, ঠিক আছে। এছাড়াও গ্লুকোজ এবং প্রোটিন এগুলো আছে। তো আমরা মেইনলি আজকে মেজর ইলেকট্রোলাইটস বলতে আমরা তিনটা ইলেকট্রোলাইটস নিয়ে আলাপ আলোচনা করব, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্যালসিয়াম। তাহলে এই যে ইলেকট্রোলাইটস এগুলোর কি কাজ কি আমাদের বডিতে? আমাদের বডির আমরা এর আগে পড়েছি আমাদের বডির ওয়াটার যে ভলিউম আছে এটার ভলিউমটা রেগুলেট করে, আমাদের পিএইচ বা অ্যাসিড বেস ব্যালেন্স মেইনটেইনে হেল্প করে, আবার হার্ট এবং মাসল, হ্যাঁ, এটার কন্ট্রাক্টিলিটি মেইনটেইন করে, এটার বিভিন্ন ফাংশনে হেল্প করে। এরপরে কি আমাদের সেলের ভিতরে ইলেকট্রন ট্রান্সফার রিঅ্যাকশন হয়, হ্যাঁ। তাহলে এই সেলের মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটাতেও একটা রোল প্লে করে ইলেকট্রোলাইটস গুলো, আর এনজাইম গুলোর জন্য কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এগুলো হচ্ছে মেইনলি ফাংশনের ইলেকট্রোলাইটস এর। তো অসমোলারিটি এটা সম্পর্কে আমরা একদম প্রথম কার্ডে পড়েছি। শুধু এক কথা একটু মনে করিয়ে দেবো আজকে, এটা হচ্ছে অসমোলারিটি যেটা, সেটা কি কোনো একটা সাবস্টেন্সের যেটা অসমোল পার কিলোগ্রাম অফ সলভেন্ট, তাহলে প্রতি কেজি সলভেন্টে সেই সাবস্টেন্সের বা যে সেই ইলেকট্রোলাইটের কতটুকু অসমোল থাকে সেই নাম্বারটাকে আমরা বলি অসমোলারিটি। তাহলে সেরামের প্রতি কেজি সেরামে সোডিয়াম যতটুকু থাকবে সেটা হচ্ছে সোডিয়ামের সেরাম অসমোলারিটি, এরকম ভাবে প্রত্যেকটা বের করি। আর তাহলে 1 কেজি সেরামের ভেতরে যতটুকু যে অসমোল থাকবে সেই নাম্বারটাকে আমরা বলবো সেরাম অসমোলারিটি, হ্যাঁ। আর অসমোলারিটি যেটা, সেটা কি, সেটা হচ্ছে আমরা পার লিটার সলিউশনে হিসাব করি, নাম্বার অফ অসমোলস পার লিটার অফ সলিউশন। এখানে অসমোলারিটিটা আমরা বের করি একটা ইকুয়েশন দিয়ে, আর অসমোলারিটি যেটা সেটা আমরা মেজার করি, ল্যাবে মেজার করে আমরা বের করতে পারি। তো অ্যাকচুয়ালি অসমোলারিটি আর অসমোলারিটি এই দুটো প্রায় কাছাকাছি, হ্যাঁ। আমরা প্র্যাকটিক্যাল যখন ইউজ করব তখন আমরা যে কোনোটা ইউজ করলেই পারি, আমরা অত অসমোলারিটি হিসাব করে অত বলি না, হ্যাঁ, যে কোনো একটা টার্ম ইউজ করলেই হয়। তো যাই হোক, ইকুয়েশনটা কি অসমোলারিটি বের করার জন্য? এটা কি আমাদের বডির যে ইলেকট্রোলাইটস গুলো আছে সেগুলোর নাম্বার, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের প্রতি লিটার, হ্যাঁ, প্রতি লিটার সিরাম সলিউশনে যতটুকু এই যে সোডিয়াম প্লাস পটাশিয়াম, একে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করি কেন? কারণ এর সাথে কিছু অ্যানায়ন থাকে, তাই না? এগুলো তো ক্যাটায়ন, এবং সিরামের এইগুলোর সাথে যে অ্যানায়ন গুলো থাকবে সেটার নাম্বার ইনক্লুড করার জন্য আমরা এটাকে 2 দিয়ে গুণ করেছি। তার সাথে গ্লুকোজ এবং ইউরিয়া, হ্যাঁ, এগুলো সব মিলিমোল পার লিটারে হিসাব করতে হবে। তাহলে এটা টোটাল যদি আমরা করি, নরমালি আমরা পাই আমাদের সেরামের অসমোলারিটি 280 to 300 মিলিমোল পার লিটার, ঠিক আছে। তাহলে এই যে অসমোলারিটি এবং অসমোলারিটি বলছি, এই দুটো যদি আমরা এক্স্যাক্টলি যদি মাপি, যে আমরা যেটা অসমোলারিটি যেটা ল্যাবে মেজার করলাম এবং অসমোলারিটি ক্যালকুলেট করলাম, এই দুটো ডিফারেন্স যদি বের করি দেখবো যে খুবই সামান্য একটি ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটাকে বলা হয় অসমোলার গ্যাপ। নর্মাল যে অসমোলার গ্যাপ এটা হচ্ছে 10 মিলিমোল পার লিটার। এই অসমোলার গ্যাপটা যদি বেড়ে যায় তাহলে আমরা সেটা ইন্ডিকেট করে কি,
যে আমাদের ব্লাডে আরো অ্যাডিশনাল কিছু অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে। হ্যাঁ, সেটা কি হতে পারে? মেইনলি ডায়াবেটিস মেলাইটাসে কি ওটা গ্লুকোজ থাকতে পারে। গ্লুকোজ যদি বেড়ে যায়, এটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, তাহলে আমাদের অসমোলারিটি বা অসমোলার গ্যাপটা তখন বেড়ে যাবে। এবং ইথানল থাকতে পারে, ম্যানিটল থাকতে পারে, ইথিলিন গ্লাইকল, হ্যাঁ, এগুলো থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা মেজর যেটা ইলেকট্রোলাইটস আমাদের বডি, সেটা হচ্ছে সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম আমরা আগে বলেছি কি আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে ম্যাক্সিমামটা, এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইডে 10%, আর এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে 90%। এবং টোটাল কন্টেন্ট যদি আমরা হিসাব করি, প্রায় 3600 থেকে 4200 মিলিমোল আমাদের টোটাল সোডিয়াম। হ্যাঁ, আমাদের বডি টোটাল সোডিয়ামটা ডেইলি আমরা টেবিল সল্ট ফুড ডায়েট যেটার মাধ্যমে আমরা খাই না কেন 100 থেকে 200 মিলিমোল ইনটেক করি, এবং এই পুরোটাই একই পরিমাণ আবার আউটপুটও হয়ে যায়। মেইন আউটপুট হবে হচ্ছে ইউরিনারি রুট দিয়ে, রেনাল এক্সক্রেশন হবে মেইনলি। এছাড়া ফিসিস দিয়ে কিছুটা যায়, সো এটা হ্যাঁ আমাদের ঘাম দিয়েও কিছুটা সোডিয়াম বের হয়ে যায়। তাহলে এই যে আমাদের বডির সোডিয়াম, হ্যাঁ, এটা এই লেভেলটা মেইনটেইন করে কে? আমরা ইলেকট্রোলাইটস বলেছি যে একটা প্রত্যেকটারই একটা রেঞ্জ আছে, তাই না? আমরা একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে যে একটা ভ্যালু দেখালাম, কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে মেইনটেইন করে, এবং এই রেঞ্জের মধ্যে মেইনটেইন করতে হয় এক্সট্রাসেলুলার ফ্লুইডে মেইনলি, না হলে আমাদের বডির ইন্টারনাল এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমাদের সেলগুলো ঠিকমতো ফাংশন করতে পারবে না। তাহলে এই সোডিয়াম ব্যালেন্স মেইনটেইন করবে কে কে? সিলেক্টিভ ট্রান্সপোর্ট, যেটা সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে মেইনটেইন হয়, হরমোনাল রেগুলেশন, কিডনি মেইন একটা রোল প্লে করবে, এফেক্টিভ সার্কুলেটরি ভলিউম, থার্স্ট মেকানিজম, সিম্প্যাথেটিক স্টিমুলেশন, এনভায়রনমেন্টাল কন্ডিশন, এগুলো হচ্ছে মেইন ফ্যাক্টর সোডিয়াম ব্যালেন্সকে মেইনটেইন করার জন্য। প্রথমে আসি আমরা হরমোনাল রেগুলেশন। তিনটা হরমোন, তিনটা সিস্টেম, একটা হচ্ছে অ্যালডোস্টেরন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন, আর এএনপি বা অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড। ঠিক আছে, অ্যালডোস্টেরন এটা কোথা থেকে আসে? সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে আসে। এটা কি করে? এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে স্টিমুলেট করে। কোথায়? আমাদের কিডনির যে লুপ অফ হেনলি আছে সেটার কি ডিস্টাল কনভলিউটেড টিউবেল এবং কালেক্টিং ডাক্টে। তাহলে এখানে যে মেকানিজম কাজ করে সেটা কি? সোডিয়াম আমাদের রিঅ্যাবজর্পশন হবে, আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হবে, এবং এর এক্সচেঞ্জে পটাশিয়াম অথবা হাইড্রোজেন আমাদের বডি থেকে বের হয়ে যাবে। হ্যাঁ, বের করে দিতে হবে। আচ্ছা, এরপরে মেকানিজমকে রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। এটা কি করে? এটা দুইটা কাজ। একটা হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনকে স্টিমুলেট করে, অ্যালডোস্টেরন তখন এই যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে। আরেকটা কি? এটা আবার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে ডাইরেক্টলি। হ্যাঁ, এখানে হেল্প করে। তাহলে অ্যালডোস্টেরন এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন এই পুরো সিস্টেমটা কি করে? এটা হচ্ছে সোডিয়াম, আমাদের বডির সোডিয়াম কন্টেন্টকে বাড়িয়ে দেয়, তাই না? আর অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড যেটা রাইট অ্যাট্রিয়াল ওয়াল থেকে এটা রিলিজ হয়, এবং এটা কি করবে? নাট্রি ইউরেসিস, মানে আমাদের ইউরিনের সাথে সোডিয়ামটাকে বের করে দেবে, আমাদের বডি থেকে বের করে দেবে। এটা কোথায় মেইনলি কাজ করবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিল এবং কালেক্টিং ডাক্ট। তাহলে অ্যালডোস্টেরন, রেনিন অ্যাঞ্জিওটেনসিন এটা সোডিয়াম লেভেল বাড়াবে, এবং অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড এটা সোডিয়াম লেভেলকে কমিয়ে দেবে। তাহলে এই যে রেনিন অ্যাঞ্জিওটেনসিন এবং অ্যালডোস্টেরন সিস্টেম, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সিস্টেম। এখানে দেখা যায় যে কিডনি কি হবে? কিডনির যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস সেখান থেকে রেনিন রিলিজ হবে, আর আমাদের ব্লাডে অ্যাঞ্জিওটেনসিনোজেন নামে একটা প্রোটিন থাকে, সেটা তৈরি করে লিভার। হ্যাঁ, তাহলে এই অ্যাঞ্জিওটেনসিনকে কনভার্ট করবে অ্যাঞ্জিওটেনসিন 1 এ। এই কাজটা করবে হচ্ছে রেনিন। এই 1 তখন কি হবে? অ্যাঞ্জিওটেনসিন 2 তে কনভার্ট হবে একটা এনজাইম দিয়ে, তার নাম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম বা এসিই। এটা আবার লাং ভাস্কুলার ওয়াল থেকে এটা রিলিজ হয়। এরপরে অ্যাঞ্জিওটেনসিন 2 তখন গিয়ে অ্যালডোস্টেরনকে স্টিমুলেট করবে, অথবা সরাসরি কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে এটা সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে এনহান্স করবে। আর অ্যালডোস্টেরন কি করে? এই ডিসিটি আর কালেক্টিং ডাক্ট, হ্যাঁ, এখানে গিয়ে সোডিয়াম রিঅ্যাবজর্পশন করবে ইন এক্সচেঞ্জ অফ পটাশিয়াম অর হাইড্রোজেন আয়ন। ঠিক আছে, আর এর বিপরীত কাজটা করবে হচ্ছে এএনপি। হ্যাঁ, এ কি করবে? সোডিয়াম বডি থেকে বের করে দেবে ইউরিনের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা হরমোনাল রেগুলেশন পড়লাম, এরপরে আসি কিডনি। কিডনি কিভাবে মেইনটেইন করবে?
কিডনি যেটা রেগুলেট করে সোডিয়াম ব্যালেন্স, এটা মেইনলি ডিপেন্ড করে কি আমাদের ডায়েটারি ইনটেকের উপরে অথবা ফিজিওলজিক্যাল নিডের উপরে। হ্যাঁ, আমাদের ইনটেক যখন বেশি হবে কিডনি এক্সক্রিট করবে বেশি, ইনটেক কম হলে এক্সক্রিট করবে কম। এইটা তাহলে টিউবুলার লোড আমরা জানি যে পরিমাণ ফিল্ট্রেট, কিডনি ফিল্ট্রেটের মধ্যে যে পরিমাণ সোডিয়াম থাকে সেটাকে বলি সোডিয়ামের টিউবুলার লোড, তাই না? তাহলে ডেইলি এটা 25,000 মিলিমোল ফিল্ট্রেট মানে সোডিয়াম ফিল্ট্রেটের ভেতর দিয়ে পাস করে। এর 99% বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যায় আর 1% কম এক্সক্রেশন হয় ইউরিন দিয়ে। ঠিক আছে, তাহলে যতটুকু টিউবুলে চলে আসলো জিএফআর এর সাহায্যে সোডিয়াম, তার ম্যাক্সিমামটা রিঅ্যাবজর্পশন হয়ে গেল, খুব অল্প পরিমাণে এক্সক্রেশন হলো। এটা হচ্ছে নর্মাল কন্ডিশনে। এবং এই রিঅ্যাবজর্পশনটা হয় কোথায়? কিডনির প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং ডাক্টে। পিসিটিতে মেইন রিঅ্যাবজর্পশনটা হবে প্রায় 60 to 70%। এবং এই রিঅ্যাবজর্পশনটা সবসময় ক্লোরাইড অথবা বাইকার্বনেট, হ্যাঁ, একটা অ্যানায়নের সাথে অ্যাকম্পেইন্ড হবে রিঅ্যাবজর্পশনটা। সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, তার সাথে ক্লোরাইড আসবে অথবা বাইকার্বনেট আসবে। অ্যাসেন্ডিং লিম্বে কি হবে? এখানে 20 to 25% রিঅ্যাবজর্পশন হয় এবং সোডিয়াম 2 ক্লোরাইড এবং 1 পটাশিয়াম এটার সিম্পোর্ট হবে, একই দিকে এটা ফ্লো হবে, হ্যাঁ, রিঅ্যাবজর্পশন হবে। আর ডিসিটিতে 5% এর মতো রিঅ্যাবজর্পশন হয়। এখানে সোডিয়াম এবং ক্লোরাইড সিম্পোর্ট, মানে সোডিয়াম ক্লোরাইড দুটোই রিঅ্যাবজর্পশন হবে। কালেক্টিং ডাক্ট, এখানে কি হবে? 5% রিঅ্যাবজর্পশন হবে এবং এখানে যে সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে তার এক্সচেঞ্জে পটাশিয়াম বা হাইড্রোজেনটা এক্সক্রেশন হবে, বডি থেকে বের হয়ে যাবে। এটা হচ্ছে মেইন মেকানিজম। আচ্ছা, এরপরে আর কি কি ফ্যাক্টর ছিল? একটা ছিল সিলেক্টিভ ট্রান্সপোর্ট মেকানিজম। সোডিয়াম পাম্প আমাদের বডিতে আছে, তাই না? এই সোডিয়াম পাম্পটা আমাদের বডির যে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে যে কম সোডিয়াম এবং এক্সট্রাসেলুলার ফ্লুইডে হাই সোডিয়াম, এটা মেইনটেইন করে অ্যাকচুয়ালি সোডিয়াম পাম্প। যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমরা দেখতে যাই তাহলে তো দুই জায়গায় সমান থাকার কথা, কিন্তু সোডিয়াম পাম্প থাকার জন্য এই মানে আইসিএফ এ কম সোডিয়াম থাকে এবং ইসিএফ এ বেশি সোডিয়াম, এটা মেইনটেইন করে নরমালি। এক্সট্রাসেলুলার এটা হচ্ছে ইফেক্টিভ সার্কুলেটরি ভলিউম। এটা যদি বেড়ে যায় তখন কি হয়? সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে যায় এবং সোডিয়ামের এক্সক্রেশনটা বেড়ে যাবে, বডি থেকে সোডিয়াম বের করে দেবে। থার্স্ট, এটাও সোডিয়াম ইনটেককে রেগুলেট করতে পারে। সিম্প্যাথেটিক স্টিমুলেশন, এটা আমাদের সল্ট এবং ওয়াটার দুইটার রিটেনশনকে বাড়ায়, হ্যাঁ, কিডনির মাধ্যমে। এছাড়া এনভায়রনমেন্টাল কন্ডিশন, এটা কি যদি এক্সেসিভ হিট হয় অথবা কেউ যদি ভিগোরাস এক্সারসাইজ করে তাহলে তার সোডিয়াম লসটা বেড়ে যাবে, কারণ সোয়েটিং এও সোডিয়াম লস হবে। সেটা কি খুব গরমে যেমন মানুষের সোয়েটিং বেশি হবে, ওয়াটার এবং সোডিয়াম দুটা লসই আমাদের বডি থেকে বেড়ে যায়। এক্সারসাইজেও একই ব্যাপার ঘটে। আচ্ছা, এখন কেউ যদি এক্সেস সোডিয়াম খেয়ে ফেলে ডায়েটে, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের বডি সেটাকে রেগুলেট করার চেষ্টা করে কোনো ট্রিটমেন্ট ছাড়াই, হ্যাঁ। তাহলে বডির মেকানিজমটা কি? সোডিয়াম যদি কেউ ডায়েটে যদি এক্সেস সোডিয়াম আসে তাহলে কি প্লাজমা সেটা অ্যাবজর্পশন হবে, হয়ে প্লাজমায় সোডিয়াম বেড়ে যাবে। প্লাজমা তখন কি হবে? সোডিয়ামটা এর সাথে সাথে শুধু সোডিয়াম যাবে না, সাথে সাথে ফ্লুইড কেউ প্লাজমাতে নিয়ে আসবে, তখন এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বেড়ে যাবে। এটা আবার দুইটা কাজ করে, একটা হচ্ছে বায়োরিসেপ্টরকে স্টিমুলেট করবে আর একটা হচ্ছে রেনাল ব্লাড ফ্লো কে বাড়িয়ে দিবে। যদি বায়োরিসেপ্টর স্টিমুলেটেড হয় তখন কি অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, এই যে এএনপি ছিল, এটা স্টিমুলেটেড হবে, সিক্রেশন হবে অ্যাট্রিয়াম থেকে এবং এটা সোডিয়াম এক্সক্রিশনকে বাড়িয়ে দিবে, নাট্রিউরেসিস করবে। আর ভ্যাসোমোটর সেন্টার স্টিমুলেটেড হতে পারে, তখন কি হবে? সিম্প্যাথেটিক আউটফ্লো হবে, জিএফআর বেড়ে যাবে এবং জিএফআর যখন বেড়ে যাবে তখন কি হবে? সোডিয়াম এবং ওয়াটার এক্সক্রেশনও তার সাথে বাড়বে। ঠিক আছে, মানে কিডনিতে বেশি সোডিয়াম ওয়াটার নিয়ে যাবে এবং সেটা এক্সক্রেশন হবে বেশি। আর আরেকটা কি হয়? রেনাল ব্লাড ফ্লো যখন বাড়ে তখন কি হয়? রেনিন যে অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন মেকানিজমটা বলেছিলাম সেটা কি ইনহিবিটেড হবে, রেনিন তখন সিক্রেশন হবে না, হ্যাঁ। তাহলে রেনিন যদি কমে যায়, অ্যাঞ্জিওটেনসিন 2 প্রোডাকশন কমে যাবে, অ্যালডোস্টেরনের ফাংশন কমে যাবে এবং সোডিয়াম রিঅ্যাবজর্পশন কমে যাবে, সোডিয়াম বডি থেকে এক্সক্রেশন হবে বেশি, তাহলে আবার নর্মাল কন্ডিশনে চলে আসবে আমাদের বডি। যদি বিপরীতটা হয়, সোডিয়াম ক্লোরাইড যদি ইনটেক আমাদের কোনো কারণে কম হয় তখন ঠিক তার বিপরীত অ্যাকশনটা হবে। কি হবে? এটা হচ্ছে প্লাজমাতে তখন সোডিয়াম কমে যাবে এবং
ইসিএফ ভলিউমটা তার ফলে কমে যাবে, যেহেতু সোডিয়াম কম তখন ওয়াটার ধরে রাখবে কম, হ্যাঁ, ইসিএফ ভলিউম কমবে। তারপর তখন কি হবে, কিডনিতে রেনাল পারফিউশনটা কমবে। কিডনিতে যখন পারফিউশন কম হবে তখন জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস স্টিমুলেটেড হয়ে রেনিন সিক্রেশন করবে। তাহলে আলটিমেটলি অ্যানজিওটেনসিন 2 কনভার্ট হলো বেশি, তখন আবার অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি বেড়ে যাবে এবং এই সবগুলো তখন সোডিয়াম রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দেবে। সোডিয়ামের এক্সক্রিশন কমিয়ে দিচ্ছে এবং প্লাজমা সোডিয়াম লেভেল আবার নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুটো হচ্ছে মেকানিজম, আমাদের বডির নর্মাল মেকানিজম সোডিয়াম লেভেলকে মেনটেন করার জন্য। এখন এই মেকানিজম যখন ফেল করে তখন কি হয়, আমাদের ডিরেঞ্জমেন্ট হয়, তাই না, সোডিয়াম ব্যালেন্সে ডিরেঞ্জমেন্ট হয়। এটা কি হতে পারে, যদি কমে যায় আমরা বলি হাইপোন্যাট্রিমিয়া, বেড়ে গেলে হাইপারন্যাট্রিমিয়া। তো এটার জন্য আমরা একটা রেঞ্জ ঠিক করেছি, সেটা কি 135 মিলিমোল পার লিটার প্রতি লিটারে। নর্মাল সোডিয়াম ছিল আমরা পড়েছি জেনেছি কি 140, এটা রেঞ্জ হচ্ছে 135 টু 145। হ্যাঁ, তাহলে 135 এর কমে গেলে আমরা তখন বলবো যে এটা হাইপোন্যাট্রিমিয়া হয়েছে, এবং এই মেজারমেন্টটা আমরা সবসময় ইসিএফ এ বা আমাদের ব্লাডে করি। হ্যাঁ, এই মেজারমেন্টটা। তাহলে সোডিয়াম লেভেল তো কমে গেলে আমরা হাইপোন্যাট্রিমিয়া বলবো, কিন্তু অ্যাকচুয়ালি হাইপোন্যাট্রিমিয়া বলতে গেলে বা ট্রু হাইপোন্যাট্রিমিয়া কিনা এটা দেখার জন্য আমাদের সবসময় তার সাথে ওয়াটারকে কনসিডার করতে হয়। হ্যাঁ, কারণ হচ্ছে যে সোডিয়াম সবসময় ওয়াটারকে সাথে নিয়ে থাকে, ওয়াটারকে রিঅ্যাবসর্পশনও করবে আবার ওয়াটারকে এক্সক্রিশনও করে দেবে, তাই না, দুইটা। তো এই জন্য হাইপোন্যাট্রিমিয়া বলতে গেলে আমাদের বডির ফ্লুইড স্ট্যাটাসটা আমাদের দেখতে হবে, যে বডি কি ডিহাইড্রেটেড আছে নাকি বডি ইডিমাটাস আছে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারবো যে বডি ট্রু হাইপোন্যাট্রিমিয়া নাকি সিডো হাইপোন্যাট্রিমিয়া। ঠিক আছে, তাহলে হাইপোন্যাট্রিমিয়াকে আমরা ভাগ করেছি তিনটা ভাগে। একটা হচ্ছে হাইপারটনিক, এটা হচ্ছে অসমোলারিটির উপর ডিপেন্ড করে। হাইপারটনিক যখন অসমোলারিটি বেড়ে যায়, আইসোটনিক যখন অসমোলারিটি সেম থাকে প্লাজমা অসমোলারিটি, এবং হাইপোটনিক যখন কমে যাবে। অ্যাকচুয়ালি এই হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়াটা হচ্ছে ট্রু হাইপোন্যাট্রিমিয়া, এবং এটার কারণ কি হাইপার ভলিউমিক হতে পারে, মানে হাইপোটনিক কিন্তু ভলিউম বেড়ে গেছে, ব্লাড ইসিএফ ভলিউম যখন বেড়ে যাবে তখন এটাকে বলবো আমরা হাইপার ভলিউমিক হাইপোন্যাট্রিমিয়া। আর ইউ ভলিউমিক হতে পারে কখন, ভলিউম একই আছে কিন্তু হাইপোটনিক হাইপোন্যাট্রিমিয়া হয়েছে। আর একটি কি হাইপো ভলিউমিক, ভলিউম কমে গেছে, ইসিএফ ভলিউম কমে গেলে বলতে পারি। আচ্ছা, তাহলে এখন প্রত্যেকটা একটু একটু করে আলাপ করি। হ্যাঁ, প্রথমে আসি আমরা আইসোটনিক হাইপোন্যাট্রিমিয়া। তাহলে আইসোটনিক হাইপোন্যাট্রিমিয়াটা কি, নাম শুনে বুঝতে পারছি আইসোটনিক মানে অসমোলারিটিটা নরমাল থাকবে, আর হাইপোন্যাট্রিমিয়া মানে সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে যাবে, 135 মিলিমোল পার লিটারের চেয়ে কম হবে। তাহলে এটা সাধারণত দুইটা কারণে হয়, হাইপার প্রোটিনেমিয়া আর হাইপার লিপিডেমিয়া। এটা কি হয় যে আমাদের বডির যে ভলিউমটা আছে, ব্লাড ইসিএফ ভলিউম, সেখানে প্রোটিন এবং লিপিড কন্টেন্টটা যদি বেড়ে যায় তাহলে কি ওয়াটার পোর্শনটা কমে যায়, তখন কি হবে, সোডিয়াম কনসেন্ট্রেশনটা কমে যাবে। কিন্তু আমরা অসমোলারিটি হিসাব করি কিসে, শুধুমাত্র ফ্লুইডের ভেতরে। আর সোডিয়াম কন্টেন্ট কনসেন্ট্রেশন হিসাব করছি পুরো ইসিএফ এ। ঠিক আছে, কাজে সোডিয়াম কনসেন্ট্রেশন আমরা তখন কম পাবো আর অসমোলারিটিটা নর্মাল থাকবে। সোডিয়াম কনসেন্ট্রেশন কম হওয়ার পরেও ওয়াটারে যে ওয়াটার যতটুকু ওয়াটার পার্ট থাকবে তার সোডিয়াম কন্টেন্টটা নর্মাল। হ্যাঁ, এই জন্য অসমোলারিটিটা মানে এই সোডিয়ামটা নর্মাল অসমোলারিটি মেনটেন করতে পারবে। তাহলে আমরা এখানে অসমোলারিটি নর্মাল এবং সোডিয়াম কনসেন্ট্রেশনটা কম পাচ্ছি, এবং এইটা অ্যাকচুয়ালি ট্রু যেটা হাইপোন্যাট্রিমিয়া সেটা না, অন্য কারণে হয়েছে, তাই না, এটা অ্যাকচুয়ালি প্রোটিন এবং লিপিডের জন্য হয়েছে। আর একটা আছে হাইপারটনিক হাইপোন্যাট্রিমিয়া, এটাও ট্রু হাইপোন্যাট্রিমিয়া না, এটার নাম শুনে বুঝতে পারছি কি আমরা কি হাইপারটনিক মানে অসমোলারিটি বেড়ে যাবে কিন্তু সোডিয়াম কনসেন্ট্রেশন কম থাকবে। তাহলে অ্যাকচুয়ালি টোটাল বডি সোডিয়াম এখানে রিডাকশন হয় নাই, কিন্তু এখানে ডাইলিউশনাল হাইপোন্যাট্রিমিয়া হয়েছে। সোডিয়াম কনসেন্ট্রেশন আমরা কম পেয়েছি কেন, কারণ ইসিএফটা ডাইলিউটেড হয়ে গেছে। ডাইলিউটেড কি দিয়ে হলো, ব্লাডের ভেতরে কোনো একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেড়ে গেছে, সে কি করেছে ফ্লুইডটা আইসিএফ থেকে ইসিএফ এ ফ্লুইডটা পাঠিয়ে দিয়েছে, যার ফলে ইসিএফ ভলিউম বেড়ে গেছে এবং অ্যাকচুয়াল সোডিয়াম ঠিক থাকার পরেও কনসেন্ট্রেশনটা কমে এসেছে। ঠিক আছে, এটা মেইনলি হয় হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস মেলাইটাসের জন্য। তাছাড়া ইউরেমিয়া হলে হতে পারে, ইউরেটটা বেড়ে যায়, ম্যানিটল, সার্বিটল, গ্লিসারল এগুলো যদি ব্লাডে বেড়ে যায় তাহলেও হতে পারে।
তাহলে যদি এরকম কন্ডিশন হয়, আমরা যদি সন্দেহ করি যে এটা হাইপারটনিক হাইপোনাট্রিমিয়া হয়েছে বা আমরা দেখলাম মেজার করে, হ্যাঁ, তখন আমরা কি করব, সোডিয়াম লেভেলটা কারেক্ট করার চেষ্টা করব। যে গ্লুকোজ সাধারণত এটা ডায়াবেটিস মেলাইটাসের জন্য হয়, তখন কি হবে, আমরা গ্লুকোজটা মেজার করব মিলিমোল পার লিটারে এবং সোডিয়াম মেজার করব, এরপরে সোডিয়াম যেটা পেয়েছি তার সাথে গ্লুকোজ ডিভাইডেড বাই 4 এটা অ্যাড করে দিব। অ্যাড করে যদি আমাদের সোডিয়াম লেভেলটা নরমালে আসে, তাহলে বুঝবো যে তার অ্যাকচুয়ালি সোডিয়াম হাইপোনাট্রিমিয়া হয় নাই, এটা ডাইলুশনাল কারণে হয়েছে, হ্যাঁ, এইটা। আর তখনও যদি আমরা, তাহলে এটা আমরা হাইপারটনিক হাইপোনাট্রিমিয়া হলে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে এখন আসি ট্রু হাইপোনাট্রিমিয়া বা হাইপোটনিক হাইপোনাট্রিমিয়া, এইটা। তাহলে হাইপোটনিক নাম শুনে বুঝছি অসমোলারিটি কমে গেছে এবং হাইপোনাট্রিমিয়া সোডিয়ামও কমে গেছে। তাহলে সোডিয়াম কমলে তো অসমোলারিটি কমারই কথা, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল হাইপোনাট্রিমিয়া। তিনটা কারণে হতে পারে, একটা হচ্ছে হাইপোভলিমিক, ইউভলিমিক, হাইপারভলিমিক। নাম শুনে বুঝতে পারছি হাইপোভলিমিক মানে ভলিউম কমে যাবে। তাহলে যদি ভলিউম কমে যায়, কখন কমে যাবে, যখন আমাদের বডি কোনো কারণে কনসেন্ট্রেটেড ইউরিন পাস করবে, ঠিক আছে? ইউরিন সোডিয়াম সবসময় তো ওয়াটার সাথে করে নিয়ে যায়, তাহলে ইউরিন সোডিয়াম যাচ্ছে কিন্তু তার সাথে আবার ওয়াটারও যাচ্ছে, ওয়াটারের পরিমাণটা কম, সোডিয়ামটা বেশি যাচ্ছে এবং ওয়াটারটা কম যাচ্ছে, হ্যাঁ, এই জন্য হাইপোটনিক হাইপোনাট্রিমিয়া, সরি হাইপোভলিমিক, হ্যাঁ, হাইপোনাট্রিমিয়া হয়েছে। এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে যে কিডনি ছাড়া অন্য কোনো দিক দিয়ে যদি লস হয়, তখন আমরা বলি এক্সট্রা রেনাল কজ, হ্যাঁ, আর যদি কিডনি দিয়ে এই লসটা হয় তাহলে আমরা তখন বলবো রেনাল কজ। কিডনি ছাড়া লস কিভাবে হতে পারে? কারো যদি ডিহাইড্রেশন হয়, হ্যাঁ, ডায়রিয়া হয়েছে, ভমিটিং হচ্ছে, হ্যাঁ, তখন কি আমাদের বডির ফ্লুইড বের হবে এবং সোডিয়ামও বের হয়ে যাবে, তখন এই হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া হবে। রেনাল কজ কি, কিডনি ফেইলিওর হতে পারে, অথবা কেউ ডায়ুরেটিক্স, যেটার কাজ কি আমাদের বডি থেকে ফ্লুইড এবং সোডিয়াম বের করে দেওয়া, সেটা যদি এক্সেস কেউ খেয়ে ফেলে, হ্যাঁ, মানে এক্সেস ইউজ হয়, তাহলে এগুলো হতে পারে। এছাড়া মিনারেলোকর্টিকয়েড বা অ্যালডোস্টেরন ডেফিসিয়েন্সি হলেও হতে পারে, ঠিক আছে, এইটা। তাহলে আমরা যখন হাইপোটনিক হাইপোনাট্রিমিয়া হবে, তখন আমরা দেখবো যে পেশেন্ট কি কনসেন্ট্রেটেড ইউরিন পাস করছে কিনা, তখন আমরা বুঝবো যে এগুলোর মধ্যে কোনো একটা কজ যে তার হাইপোনাট্রিমিয়া হয়েছে। আর যখন দেখছি তার ভলিউম নরমাল, সে পেশেন্ট ডিহাইড্রেটও না, ইডিমাটাসও না, হ্যাঁ, ভলিউম নরমাল আছে, তখন কি এবং ইউরিনও কনসেন্ট্রেটেড না, তখন আমি বরং মানে ইউরিনটা ডাইলুটেড হতে পারে, হ্যাঁ, চিন্তা করব যে তার সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ হতে পারে, সিক্রেশন হতে পারে, সিআইড, হ্যাঁ। এছাড়া হাইপোথাইরয়েডিজম, পোস্ট অপারেটিভ, অপারেশনের পরে এরকমটা হতে পারে, এসিটিএইচ, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন ডেফিসিয়েন্সি, হ্যাঁ, এগুলো কারণে হতে পারে। আচ্ছা, আরেকটা কি হাইপারভলিমিক, একটা পেশেন্টকে যেমন দেখো যে পেশেন্ট হাইপোটনিক হাইপোনাট্রিমিয়া আছে এবং পেশেন্টের ইডিমা আছে সাথে, তাই না? তার মানে তার বডির ফ্লুইড কন্টেন্ট বেড়ে গেছে, হাইপারভলিমিয়া হয়েছে। কি কারণে হতে পারে? কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আমাদের হার্টের চারপাশে যে পেরিকার্ডিয়াম আছে সেখানে কি ফ্লুইড জমা হয়, হ্যাঁ, তখন হার্টটা ঠিকমতো পাম্প করতে পারে না, আমাদের বডির ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়। এরপর ক্রনিক লিভার ডিজিজ, হ্যাঁ, এরপরে নেফ্রোটিক সিনড্রোম, অ্যাডভান্স রেনাল ফেলিওর, হ্যাঁ, রেনাল ফেলিওর প্রাইমারি স্টেজে কি হবে, হাইপোভলিমিক হাইপোনাট্রিমিয়া হবে, আর অ্যাডভান্স স্টেজে হবে হাইপারভলিমিয়া, ঠিক আছে? তাহলে এগুলো মোটামুটি আমাদের হাইপোনাট্রিমিয়ার কজ। আচ্ছা, তাহলে এখন আসি হাইপারনাট্রিমিয়াতে। হাইপারনাট্রিমিয়া কখন বলবো? 140 মিলিমোল পার লিটার এর বেশি যদি সোডিয়াম কনসেন্ট্রেশন থাকে আমাদের প্লাজমাতে, তখন বলবো হাইপারনাট্রিমিয়া। মেইন কজ কি? ওয়াটার লস হচ্ছে, সোডিয়াম লসও হচ্ছে, কিন্তু সোডিয়াম লসের তুলনায় ওয়াটার লসটা এক্সেস হচ্ছে, আরো বেশি হচ্ছে। সাধারণত অ্যালডোস্টেরন, হাইপার অ্যালডোস্টেরনিজমের কারণে এইটা হয়, হ্যাঁ, এটা প্রাইমারি হতে পারে বা সেকেন্ডারি হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে ওয়াটার লস ইন এক্সেস অফ সোডিয়াম লস, এটা কি কি কারণে হতে পারে? কেউ যদি পানি কম খায়, হ্যাঁ, ওয়াটার ইনটেক কম হয় কোনো কারণে, কমা, সে হয়তো অজ্ঞান হয়ে আছে, ইনএবিলিটি টু সোয়ালো, তার গলায় হয়তো কোনো সমস্যা হচ্ছে, সেজন্য সে পানি খেতে পারছে না, নসিয়া, বমি হচ্ছে, বমি ভাব হচ্ছে, হ্যাঁ, ওয়াটার আনঅ্যাভেলেবল অথবা ভলান্টারি রিডাকশন, যে কোনো কারণে হোক। স্কিন দিয়ে যদি ওয়াটার লস বেশি হয়, সেই তুলনায় সোডিয়াম লসটা তখন কম হবে, হ্যাঁ, ফিভারে পার্সপিরেশন বেড়ে যাবে স্কিন দিয়ে,
ইনসেনসিটিভ ওয়াটার লসটা বেড়ে যাবে, হাইপারথাইরয়েডিজম, হট এনভায়রনমেন্ট, হ্যাঁ, আমাদের ওয়াটার লসটা বেড়ে যাবে স্কিন দিয়ে। আরো কারণ আছে, সেটা কি কি? একটা হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে যদি ওয়াটার লসটা বেড়ে যায়, হ্যাঁ, তখন কি হবে? হাইপার ভেন্টিলেশন হলে হতে পারে, হাই অ্যালটিটিউডে হতে পারে, হ্যাঁ, ফিভারে হতে পারে। এটা আর একটা কি, ইউরিন দিয়ে যদি কোনো কারণে ওয়াটার লসটা বেড়ে যায়, হ্যাঁ, সোডিয়ামের তুলনায়, ডায়াবেটিস ইনসিপিটাস হলে হতে পারে। এটা হচ্ছে এডিএইচ, অ্যান্টিডায়াবেটিক হরমোন অ্যাবনরমালিটির জন্য হয়। ডায়াবেটিস মেলাইটাসও হতে পারে, মেবি ক্রনিক নেফ্রাইটিস, হ্যাঁ, এগুলো কারণে হতে পারে। তাহলে হাইপোন্যাট্রিমিয়া এবং হাইপারন্যাট্রিমিয়া, হ্যাঁ, এই দুটো আমরা জানলাম। এবং কি কি কারণে এগুলো হয় সেটা জানলাম। কিভাবে আমাদের বডি নর্মাল সোডিয়াম লেভেলটা মেইনটেইন করার চেষ্টা করে সেটা জানলাম, হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা পটাশিয়াম লেভেল। তাহলে পটাশিয়াম মনে করে দেখি, পটাশিয়াম কি মেইনলি ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকে। 98% থাকবে সেলের ভেতরে, আর মাত্র 2% থাকবে সেলের বাইরে, হ্যাঁ, ইসিএফ। কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এই 3.5 to 5, খুবই ন্যারো একটা রেঞ্জ এটা মেইনটেইন করে, তাই না? সোডিয়ামটা একটা বড় রেঞ্জ, 135 থেকে 145, একটা বেশ ব্রড একটা রেঞ্জ ছিল সোডিয়ামের। আর পটাশিয়াম 3.5 to 5 মিলিমোল পার লিটার, খুবই ন্যারো রেঞ্জে মেইনটেইন করে। কিন্তু এই এক্সট্রাসেলুলার ফ্লুইড মাত্র 2% মানে পটাশিয়াম থাকার পরেও আমরা এই ইসেফ পটাশিয়ামকেই ইম্পর্টেন্স দিই। কারণ আইসেফ পটাশিয়াম যে অ্যামাউন্টে থাকুক না কেন, এটা কিন্তু হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া এটাকে এফেক্ট করে না, হ্যাঁ। কিন্তু এই ন্যারো রেঞ্জের থেকে যদি একটু কমে যায় ইসিএফ লেভেল, অথবা 5 এর থেকে যদি একটু বেড়ে যায়, তাহলে এটা একটা ডেঞ্জারাস, আমাদের বডির জন্য এটা ডেঞ্জারাস হতে পারে। আচ্ছা, আমরা আমাদের ডেইলি ইনটেক আউটপুট মোটামুটি 100 থেকে 200 মিলিমোল পার ডে। এটার মেইন এক্সক্রিশন হবে ইউরিন দিয়ে 60 to 80 মিলিমোল পার ডে। এছাড়া ফিসেস দিয়ে যাবে, আমরা যে পটাশিয়াম যেটা খাই, ডায়েটে যেটা খাই, এটা আমাদের মোস্টলি অ্যাবসর্পশন হয়ে যায় এবং বাকি পোর্শনটা ফিসেস দিয়ে এক্সক্রিশন হয়, সোয়েটের মাধ্যমে কিছু পটাশিয়াম লস হয়। আচ্ছা, পটাশিয়ামের ক্ষেত্রে যে লস হচ্ছে, এটাকে একটা অব্লিগেটরি পটাশিয়াম লস আছে, হ্যাঁ, যে আমরা আমাদের ডায়েটে পটাশিয়াম থাকুক বা না থাকুক, আমাদের বডি থেকে প্রতিদিন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পটাশিয়াম লস হতেই হবে। এই পোর্শনটাকে আমরা বলি অব্লিগেটরি পটাশিয়াম লস। এভারেজ এটা 5 to 10 মিলিমোল পার ডে, ঠিক আছে? তাহলে কেউ যদি পটাশিয়াম না খায় বা কেউ বেশি খায়, বেশি খেলে তার বেশি এক্সক্রিশন হবে, কিন্তু যদি নাও খায় তাও এই পরিমাণ পটাশিয়াম বডি থেকে বের করে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবং যদি কেউ পটাশিয়াম ইনটেক করে বেশি বা অন্য কোনো কারণে, প্রায় এর 10 গুণ পর্যন্ত এক্সক্রিশন হতে পারে, 600 থেকে 800 মিলিমোল পার ডে এটা যেতে পারে, হ্যাঁ, এটা। তাহলে এই পটাশিয়াম লস আমরা যদি মেনটেন করতে চাই বা পটাশিয়াম ব্যালেন্সটা মেনটেন করতে চাই, আমাদের মেইনলি ইউরিনিয়ান পটাশিয়াম এক্সক্রিশনটা কে ইম্পর্টেন্স দিতে হবে, এটা নিয়ে চিন্তা করতে হবে, হ্যাঁ। তাহলে কিডনিতে কিভাবে পটাশিয়াম লস হয়, হ্যাঁ, কিডনি টিউবুলার লোড কত? 700 to 800 মিলিমোল পার ডে। তাহলে ডেইলি যে কিডনি যে ফিল্ট্রেট যেটা পাস করে, সেখানে পটাশিয়াম থাকে কি 700 থেকে 800 মিলিমোল। এর 98% রিঅ্যাবসর্পশন হয়ে যাবে। মেইনলি কোথায় যাবে? পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব লুপ অফ হেনলি। পিসিটি দিয়ে যে অ্যারাউন্ড 70% যায় এবং অ্যাসেন্ডিং লিম্ব দিয়ে অ্যারাউন্ড 28% রিঅ্যাবসর্পশন হয়ে যাবে। এরপরে এই ফিল্ট্রেটে আর কোনো পটাশিয়াম থাকে না, হ্যাঁ, একদম নেগলিজিবল অ্যামাউন্টে থাকে। তখন কি হবে? কিডনি কি করবে? এই যে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আর কালেক্টিং ডাক্ট, এখানে পটাশিয়াম সিক্রেশন হবে, মানে আমাদের বডি থেকে সিক্রেশন হয়ে রেনাল টিউবিউলে পটাশিয়াম আসবে, এবং এই সিক্রেটেড পটাশিয়ামটা তখন ইউরিন দিয়ে এক্সক্রেট হবে। তাহলে সিক্রেশন হচ্ছে ডিসিটি এবং কালেক্টিং ডাক্টে, এবং এইটা হচ্ছে কি কোনো ফিল্টার্ড পটাশিয়াম অ্যাকচুয়ালি এক্সক্রিটেড হয় না, সিক্রেটেড পটাশিয়ামটা নর্মালি আমাদের বডি থেকে এক্সক্রিট হয়, এবং এই এক্সক্রিশনটা 80 মিলিমোল পার ডে। এটা মোটামুটি আমরা যে ডায়েটারি ইনটেক করি তার ইকুয়ালি এই এক্সক্রিশনটা হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে এক্সক্রিশন, এটাকে রেগুলেট করে কে কে? এক নম্বরে আসে কি? রেট অফ সোডিয়াম রিঅ্যাবসর্পশন ফ্রম ডিসিটি অ্যান্ড সিটি।
সোডিয়াম রিঅ্যাবজর্পশন যত বেশি হবে, এই ডিসিটি এবং সিডিতে আমরা জানি এই সোডিয়াম রিঅ্যাবজর্পশনটা কি, সোডিয়াম পটাশিয়াম এক্সচেঞ্জ অথবা সোডিয়াম হাইড্রোজেন এক্সচেঞ্জ, হ্যাঁ, এই মেকানিজমে করে। তাহলে যত সোডিয়াম রিঅ্যাবজর্পশন হবে, পটাশিয়াম মানে এক্সক্রিশন বা সিক্রেশনটা তত বেশি হবে। হ্যাঁ, এখানে অ্যান্টিপোর্ট, সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোর্ট, হ্যাঁ, এখানে এই মেকানিজম কাজ করে। সোডিয়াম রিঅ্যাবজর্পশন বাড়লে পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যাবে। অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি যদি বাড়ে, একই কথা, সোডিয়ামকে রিঅ্যাবজর্পশন করবে এবং পটাশিয়ামকে বের করে দেবে আমাদের বডি থেকে, পটাশিয়াম লস বেড়ে যাবে। অ্যাসিড বেজ স্ট্যাটাস অফ দি বডি, অ্যাসিডোসিস হলে আমাদের বডির হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, তাই না? তাহলে ওই যে সোডিয়াম হাইড্রোজেনের অ্যান্টিপোর্ট ছিল বা সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোর্ট ছিল, এটা যখন হাইড্রোজেন আমাদের বডিতে বেড়ে গেছে তখন হাইড্রোজেনকে বডি থেকে বের করে দিতে হবে। তখন কি পটাশিয়াম আর এক্সক্রিট হওয়ার সুযোগ পায় না, হাইড্রোজেন এক্সক্রিশন হবে এবং পটাশিয়াম এক্সক্রিশনটা কমে যাবে, যার ফলে হাইপার ক্যালেমিয়া হবে, আমাদের বডির পটাশিয়াম তখন বেড়ে যাবে। ঠিক আছে? আর অ্যালকালোসিসে কি হবে, উল্টো ঘটনা ঘটবে। তখন যেহেতু হাইড্রোজেন আয়ন এক্সক্রিশন কম হচ্ছে, তখন পটাশিয়াম এক্সক্রিশন হবে এবং হাইপোক্যালেমিয়া হবে। তাহলে পটাশিয়াম চলে গেল, আমাদের বডির পটাশিয়ামটা তখন ডিপ্লিট করলো, হাইপোক্যালেমিয়া হলো। আরো কি কি ফ্যাক্টর আছে? একটা হচ্ছে বডির পটাশিয়াম স্ট্যাটাস। সেলের ভেতরে যদি পটাশিয়াম বেড়ে যায় তখন কি হবে, আমাদের বডি নরমালি তখন কি করবে, সেটাকে এক্সক্রিট করবে, এক্সক্রিশন বাড়বে। ডিস্টাল নেফ্রনে যদি পটাশিয়াম ফ্লো বাড়ে, আমরা একটু আগে কি দেখেছি যে পটাশিয়াম গুলো প্রায় 98% এর বেশি রিঅ্যাবজর্পশন হয়ে যায় প্রক্সিমাল পার্টে, তাই না, বিসিটিতে আর লুপ অফ হেনলিতে। কিন্তু ডিস্টালি যখন পটাশিয়াম চলে যাবে ফিল্ট্রেটের ভেতর দিয়ে, তখন কি সেই পটাশিয়ামটা আর রিঅ্যাবজর্পশন হতে পারবে না, কারণ ওখানে তো পটাশিয়াম শুধু সিক্রেশন হয়, হ্যাঁ, এবং সেটা এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে তখন পটাশিয়াম এক্সক্রিশনটা বেড়ে যাবে। আচ্ছা, আর আমাদের ফিল্ট্রেটে যদি পোরলি রিঅ্যাবসর্বড অ্যানায়ন থাকে, যেমন ফসফেট বা কিটোন, হ্যাঁ, এগুলো কি করবে, তখন সাথে এটা পটাশিয়াম সহ বের করে নিয়ে যাবে, পটাশিয়াম এক্সক্রিশন বেড়ে যাবে। আরেকটা কি, ডায়েটে যত বেশি পটাশিয়াম আমরা খাবো এবং এক্সক্রিশন সেই তুলনায় সেই প্রপোর্শনালি এক্সক্রিশনটা বাড়তে থাকবে, হ্যাঁ, কিডনি থেকে। তাহলে এই তো মোটামুটি পটাশিয়াম লেভেলকে রেগুলেট করবে এইসব ফ্যাক্টর গুলো। আচ্ছা, তাহলে পটাশিয়াম লেভেলকে রেগুলেট করে একটা আমরা পড়লাম কি, রেনাল রেগুলেশন, এতক্ষণ পড়লাম। তাহলে এই রেনাল রেগুলেশনটা কাজ করতে একটু সময় লাগে, সঙ্গে সঙ্গে কাজ করতে পারে না, কিন্তু পটাশিয়াম লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম খুবই অল্প সময় আমাদের বডি এটাকে, মানে ইসিএফ পটাশিয়াম লেভেল যদি বেড়ে যায় আমাদের বডি এটাকে টলারেট করতে পারে না। কাজেই বডি চাই কি, ইসিএফ পটাশিয়ামটা সঙ্গে সঙ্গে উইদিন সেকেন্ড, উইদিন মিনিট এটাকে মেনটেন করতে চায়। তাহলে এটা কি করতে হবে, কিভাবে করতে পারে, কিডনি বের করতে যেহেতু সময় লাগছে, তখন কি হয়, এই যে আমাদের ইন্ট্রাসেলুলারে অনেক পটাশিয়াম আছে, এটাতে যদি এক্সট্রাসেলুলার থেকে কিছু পটাশিয়াম চলে আসে, এই লেভেলটা খুব বেশি কিন্তু বাড়া কমা করবে না। এই বা যখন এই ইসিএফ এর পটাশিয়াম যখন কমে যাবে, তখন যদি ইন্টারসেলুলার ফ্লুইড থেকে কিছু পটাশিয়াম চলে যায় বাইরে, তখন আইসিএফ এর তেমন কোনো হেরফের হবে না এই লেভেলটা, হ্যাঁ, খুব বড় কোনো এফেক্ট করবে না, কিন্তু আমাদের বডি সেফ হবে, তাই না, একটা ডেঞ্জার কন্ডিশন থেকে সেফ হবে। তাহলে ঠিক এই কাজটাই হয় এই পটাশিয়াম লেভেল মেইনটেইনের জন্য। এটাকে আমরা বলি ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স। হ্যাঁ, তাহলে যখন সেলের ভেতরে পটাশিয়াম ঢুকবে তখন এটাকে বলি ইনফ্লাক্স, আর যখন সেল থেকে বের হয়ে ইসিএফ এ যাবে পটাশিয়াম তখন এটাকে আমরা বলি ইফ্লাক্স। ঠিক আছে? তাহলে এই যে রেগুলেশনটা, এটাকে আমরা বলছি ট্রান্সমেমব্রেন পটাশিয়াম ফ্লাক্স, এবং এটা আমাদের বডিকে একটা ডেঞ্জারাস কন্ডিশন থেকে সেভ করে। এখন ইনফ্লাক্স কে কে করে, সেলের ভেতরে কে কে পটাশিয়াম ঢোকায়? ইনসুলিন এর কি করে, এটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলকে কমায়, তাহলে গ্লুকোজের সঙ্গে সঙ্গে পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকিয়ে দিবে, ইসিএফ এ পটাশিয়ামটাকে কমিয়ে ফেলবে। বিটা অ্যাগনিস্ট, হ্যাঁ, এই যে ক্যাটেকোলামাইন্স যেগুলো আছে সেগুলো কি আমাদের বডি থেকে আলফা রিসেপ্টর, বিটা রিসেপ্টর, তাই না, এগুলোর মাধ্যমে কাজ করে। এর মধ্যে বিটা রিসেপ্টর যেটা, সেটাই যখন কাজ করে এই ক্যাটেকোলামাইন্স গুলো, তখন পটাশিয়ামকে সেলের ভেতরে ঢুকিয়ে দেয়, পটাশিয়াম লেভেল কমিয়ে দেয়। ঠিক আছে? অ্যালকালোসিস কি হয়, এটা হচ্ছে পটাশিয়ামকে
ইনফ্লাক্স করে, সেলের ভিতরে ঢুকিয়ে দেয়। কারণ কি, অ্যালকালোসিস মানে কি, হাইড্রোজেন আয়ন কমে গেছে, তাই না? তখন কি বডি হাইড্রোজেন আয়নটা সেলের ব্লাডে নিয়ে আসতে চায়, ইসিএফ এ আনতে চায়। তাহলে যখন এটার ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেইনটেইন করার জন্য পটাশিয়াম গুলো সেলের ভিতরে ঢুকে যাবে, তাহলে অ্যালকালোসিসে পটাশিয়াম ইনফ্লাক্স হবে। একইভাবে অ্যালডোস্টেরন, থাইরক্সিন, বেরিয়াম ইনটক্সিকেশন, এগুলো সব সেলের ভেতরে পটাশিয়ামকে ইনফ্লাক্স করে, ইসিএফ পটাশিয়াম লেভেল কমিয়ে দেয়। ইফ্লাক্স কে করে? বিটা অ্যাগনিস্ট পড়েছিলাম আমরা ইনফ্লাক্স করে, তাহলে বিটা ব্লকার যেটা সেটা ইফ্লাক্স করবে। তাহলে আইসিএফ থেকে পটাশিয়াম গুলো ইসিএফ এ দেয়, সেলের বাইরে বের করে দেয়। আলফা অ্যাগনিস্ট, তাহলে ক্যাটেকোলামাইন যখন বিটা ব্লকারে কাজ করে, বিটা রিসেপ্টরে কাজ করে, তখন পটাশিয়াম ইনফ্লাক্স হয়। যখন আলফা রিসেপ্টরে কাজ করবে তখন পটাশিয়াম ইফ্লাক্স হবে। আচ্ছা, মেটাবলিক অ্যাসিডোসিস, তাহলে হাইড্রোজেন লেভেল যখন বেড়ে যাবে আমাদের ব্লাডে, তখন কি হবে, হাইড্রোজেন গুলো সেলের ভেতরে ঢুকতে চাইবে। যখন এক্সেস হাইড্রোজেন সেলের ভেতরে ঢুকবে এবং পটাশিয়াম তখন বের হয়ে আসবে, হ্যাঁ, ইফ্লাক্স হবে নিউট্রালিটি মেইনটেইনের জন্য। এরপরে কি আছে, অসমোটিক প্রেসার, ইসিএফ অসমোটিক প্রেসার যদি বেড়ে যায় ইফ্লাক্স হবে। ইনসুলিন ডেফিসিয়েন্সি হলে পটাশিয়াম ইফ্লাক্স হবে। বার্ন, হিমোলাইসিস, ইনফেকশন, ইন্টারনাল ব্লিডিং, ভিগোরাস এক্সারসাইজ, পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিস, ড্রাগ, এগুলো, তাহলে এই সবগুলি পটাশিয়াম ইফ্লাক্স করবে বা সেল থেকে পটাশিয়ামকে ইসিএফ এ বের করে দেবে। তাহলে আমাদের বডির পটাশিয়াম কন্ডিশন যে ভ্যারিয়েশন হয় এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, জাস্ট লাইক সোডিয়াম, হাইপোক্যালেমিয়া এন্ড হাইপারক্যালেমিয়া। তাহলে 3.5 এর নিচে আসলে আমরা হাইপোক্যালেমিয়া বলবো, এবং 2.5 এর নিচে আসলে এটা সিভিয়ার হাইপোক্যালেমিয়া হবে, মাত্র 1 মিলিমোল পার লিটার ভ্যারিয়েশনে, হ্যাঁ। এবং যদি 24 আওয়ার্স এর ভিতরে, 24 ঘন্টার ভিতরে 0.5 মিলিমোল পার লিটার ভ্যারিয়েশন হয়, তাহলে এটাকে আমরা লেভেল যাই হোক না কেন এটাকে আমরা হাইপোক্যালেমিয়া বা হাইপারক্যালেমিয়া নামে রাখতে পারি। তাহলে হাইপারক্যালেমিয়া হবে যখন লেভেল 5 এর উপরে উঠে যাবে, এবং 7.5 এর বেশি হলে এটা সিভিয়ার হাইপারক্যালেমিয়া হবে এবং লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশনে পৌঁছে যাবে, হ্যাঁ, একজন পারসন। কি কি কারণে হতে পারে হাইপোক্যালেমিয়া? পটাশিয়াম ইনফ্লাক্স যেসব কারণে হয়, হাইপোক্যালেমিয়া একই কারণে ওই কারণগুলোতে হতে পারে। এছাড়া কোনো কারণে যদি আমাদের বডির পটাশিয়াম লস হয়, হ্যাঁ, লস বেড়ে যায়। এখন পটাশিয়াম লস হতে পারে দুইটা কারণে, রেনাল কজ অথবা এক্সট্রা রেনাল কজ, ঠিক আছে। রেনাল কজের মধ্যে কি আছে, যদি অ্যালডোস্টেরন এফেক্ট বাড়ে অথবা ইউরিনারি আউটপুট কোনো কারণে বাড়ে, হ্যাঁ, হাইপোম্যাগনেসিমিয়া হয় এবং রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হয়, তাহলে পটাশিয়াম লস বেড়ে যাবে। আর এক্সট্রা রেনাল মানে কিডনি ছাড়া অন্য অর্গান দিয়ে যদি লস হয়, কি কি কারণে হতে পারে, ভমিটিং, ডায়রিয়া, ল্যাক্সেটিভ অ্যাবিউজ, হ্যাঁ, ল্যাক্সেটিভ হচ্ছে আমাদের স্টুল সফেনার, এগুলো যদি অ্যাবিউজ কেউ যদি বেশি পরিমাণে খেয়ে ফেলে তাহলে অনেক লুজ স্টুল পাস করবে এবং পটাশিয়াম লস হবে বডি থেকে, ঠিক আছে। এগুলো মোটামুটি কজ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচার চাইতে আমি একটুখানি ইসিজি চেঞ্জটা বলবো, যেহেতু ফিজিওলজিতে তোমরা অলরেডি নর্মাল ইসিজি নিয়ে পড়েছো। হাইপোক্যালেমিয়া যদি হয় তাহলে আমরা ইসিজিতে যে চেঞ্জগুলো পাই, এটা হচ্ছে পিয়ার ইন্টারভালটা প্রলং হবে, ঠিক আছে, এসটি সেগমেন্টটা ডিপ্রেসড হবে, আর টিজ ওয়েভ যেটা সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা কমে যাবে এবং ব্রড হবে, আর ইউ ওয়েভ নরমালি যেটা আমরা দেখতে পাই না সেটা হচ্ছে প্রমিনেন্ট হবে, হ্যাঁ। এটা হচ্ছে হাইপোক্যালেমিয়ার ইসিজি ফাইন্ডিং, ঠিক আছে। আচ্ছা, এখন আসে হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া কি কারণে হতে পারে, আমাদের পটাশিয়াম এক্সক্রিশন যদি কোনো কারণে আমাদের বডি থেকে কমে যায় তাহলেই হবে হাইপারক্যালেমিয়া, পটাশিয়াম লেভেল তখন বেড়ে যাবে, হ্যাঁ। এর নাম্বার অফ কজ আছে, তার মধ্যে মেইনলি রেনাল ফেইলিওর আমরা মনে রাখি, তাছাড়া আরো অনেক কজ আছে। তোমরা ডিজিজ সম্পর্কে যত উঁচু ক্লাসে যখন গিয়ে পড়বা তখন এগুলো সম্পর্কে ভালো বুঝতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কারণ কি হতে পারে, পটাশিয়াম ইফ্লাক্স, যত কারণ আছে পটাশিয়াম ইফ্লাক্সের তার মধ্যে যে কোনো কারণ হলেই আমাদের হাইপারক্যালেমিয়া হতে পারে। পটাশিয়াম যদি আমরা এক্সেসিভ ইনটেক করি তাহলে হাইপারক্যালেমিয়া হবে। আর একটা কি, যে ফল্টি ল্যাব টেকনিক, অ্যাকচুয়ালি হয়তো হাইপারক্যালেমিয়া নাই, কিন্তু আমরা যখন সেরাম কারো ব্লাড ড্র করবো, তাই না, তার পটাশিয়াম লেভেলটা চেক করার জন্য, তখন হয়তো ব্লাড ড্র করেছি, তারপরে ব্লাডের যে সেরাম সেটাকে সেপারেট করি নাই সেল থেকে, তখন কি হবে, আলটিমেটলি সেলগুলো থেকে পটাশিয়াম বের, সেল লাইসিস হবে, সেলগুলো থেকে পটাশিয়াম বের হয়ে আসবে বাইরে, তখন আমরা পটাশিয়াম লেভেলটা বেশি পাবো, অ্যাকচুয়াল পটাশিয়াম লেভেল এটা বেশি না, হ্যাঁ।
রিপিটেড টর্নিকেট, আমরা যখন ব্লাড ড্র করি কারো তখন কি হয়, হাতের একটা বাঁধন দিয়ে দেওয়া হয়, তাই না? এটাকে বলে টর্নিকেট। এখন কারো অনেক সময় আমরা ভেসেল, তোমরা যদি প্র্যাকটিক্যালি যদি ল্যাবে গিয়ে দেখো বা কারো ব্লাড ড্র করো, তখন দেখবে যে অনেক সময় ভেসেল ঠিক মতো আমরা ইনজেকশনটা ঠিক মতো ঢুকাতে পারি না। তখন কি হয়, বারবার হাত বাঁধা হয়, খোলা হয়, বারবার ইয়ে করে, মানে এই প্রসেসটা রিপিট করা হয়, তখন এই লেভেলটা বেড়ে যায়। ঠিক আছে? অথবা এমন হতে পারে যে আমি হয়তো কাউকে পটাশিয়াম ইনফিউজ করছি, তাই না? তার হাইপোক্যালিমিয়া ছিল, তাকে আমি স্যালাইনের মাধ্যমে পটাশিয়াম দিচ্ছি। তখন কি হবে, আমি আবার যখন দেখতে চাচ্ছি যে তার পটাশিয়াম লেভেল কি নর্মাল হয়েছে, তখন ব্লাড নিতে হবে আমাকে অপোজিট আর্ম থেকে, তা না করে আমি যে হাতে আমি স্যালাইন দিয়েছি সেই হাত থেকে আমি ব্লাড ড্র করলাম। তখন সেই ব্লাডে কি হবে, অবশ্যই সেখানে পটাশিয়াম তো ওখান দিয়েই যাচ্ছে, কাজে পটাশিয়াম লেভেলটা সেখানে অ্যাকচুয়ালি বেশি হবে এবং আমরা হাইপারক্যালিমিয়া পাবো। হয়তো হোল বডি, অন্য বাহু থেকে, অন্য আর্ম থেকে যদি আমরা পটাশিয়াম এই স্যাম্পলটা নিতাম তাহলে হয়তো আমরা নর্মাল পেতে পারতাম। তাহলে এগুলো হচ্ছে ফল্টি ল্যাব টেকনিকের কারণে পটাশিয়াম লেভেলটা বেশি দেখাতে পারে। হ্যাঁ, ফল্টি ল্যাব টেকনিকের কারণে অ্যাকচুয়ালি যে কোনো লেভেলেই এরকম ডিরেঞ্জমেন্ট হতে পারে, কিন্তু যেহেতু পটাশিয়ামটা খুবই একটা ন্যারো রেঞ্জে মেইনটেইন করতে হয় এবং এটা আমাদের কনসার্ন থাকতে হবে, হ্যাঁ, এই ল্যাব টেকনিকটার ব্যাপারে। আচ্ছা, তাহলে হাইপারক্যালেমিয়া হলে আমরা কি ইসিজি চেঞ্জ পাবো, এটা একটু বলে দেই। সেটা কি, পি ওয়েভ যেটা, সেটা হচ্ছে অ্যামপ্লিটিউডটা কমে যাবে এবং কিউআরএস কমপ্লেক্স এটা হচ্ছে প্রলং হবে, ব্রড হবে। হ্যাঁ, আর টি ওয়েভটা, টি এটা লং পিক হবে, হ্যাঁ, টল এন্ড পিক টি ওয়েভ এটা হবে। এটা হচ্ছে হাইপারক্যালেমিয়ার ইসিজি পিকচার। তাহলে আজকে আমরা কি পড়লাম, মেজর ইলেকট্রোলাইটস আমরা বলেছি আমরা তিনটা পড়বো, তাই না? সোডিয়াম, পটাশিয়াম আর ক্যালসিয়াম। আজকে আমরা সোডিয়াম এবং পটাশিয়াম পড়লাম, এই লেভেলগুলো নর্মালি কিভাবে আমাদের বডি মেইনটেইন করে এবং কি কি কারণে লেভেল ডিরেঞ্জমেন্ট হতে পারে, বেড়ে যায় কি কি কারণে, কমে যায় কি কারণে, হ্যাঁ, এগুলো আমরা পড়লাম। তাহলে আজকে এতটুকুই থাক, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।